থাড়া পেশা, থাড়া দৌলত, থাড়া গাড়ি, থাড়া নাম, এই গানটা সবাই শুনেছো আশা করি। কোনো জামা প্যান্ট বিক্রি করতে গেছে মেয়েদের জানো তো এরকম একটা দোকানে গেলে হয় না তো 10-12টা দোকান যেতে হয়। এইটা না না না, এইটা আমার মেয়ে অনেক স্টুডেন্ট আছে, সরি রাগ করো না, কিন্তু এটা হয় অনেক ক্ষেত্রে যে এইটা না না, এই কালারটা না কেমন, এই আলোতে এটা সুন্দর লাগছে, কিন্তু জানেন তো ঘরে গিয়ে যখন পড়লাম না এই কালারটা কেমন ম্যাট ম্যাটে ক্যাটকেটে হটপটে। এবার সমস্যা হচ্ছে একটা জিনিসে যে আমরা যখন কোনো জামা কিনতে যাই, আমি এটা রিলস করে জামাটা পাল্টে ফেলবো না, কিন্তু আমরা যখন কোনো জামা কিনতে যাই তখন আমরা কি করি, কাকুকে বলি কাকু আমার একটা বিল দাও, কাকু আমাকে একটা রিসিপ্ট দাও, আমি যেন ঘরে দেখাতে পারি যে আমি জামাটা কিনেছি, বা কাকু আমি একটা খাবার অর্ডার করেছি খাবারের বিলটা দাও। ওটাকে বিল বলে না অন্য কিছু বলে। আমরা যখন ব্যাংকে যাই, ব্যাংকে যাওয়ার সময় আমরা একটা বলি কাকুকে যে কাকু আমাকে একটা ডিপোজিটের ফর্ম দাও, ডিপোজিটের ফর্ম ওটাকে বলে না, ওটাকে অন্য কিছু বলে। ওই যে অন্য কিছু বলে সেগুলো কি বলে সেগুলো জানবো ভাউচার অ্যান্ড ট্রানজাকশন চ্যাপ্টারে। ইটস এ ভেরি মাচ ইন্টারেস্টিং সাবজেক্ট অ্যান্ড ইটস ভেরি মাচ ইন্টারেস্টিং চ্যাপ্টার অলসো। দেখো ভালো করে বুঝতে হবে, না বুঝলে ছেড়ে দিতে হবে, ভিডিওটা স্কিপ করবে না, একদম অন্য ভিডিওতে যাবে না, যখন দেখছো দেখে নাও। এই ভিডিওগুলো কিন্তু মাখন হবে, বিশ্বাস করো। দেখে নেবো সোর্স ডকুমেন্ট কাকে বলছে। দেখো সোর্স ডকুমেন্ট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেখানে প্রত্যেকটা ট্রানজাকশন বিজনেস ট্রানজাকশন রেকর্ড করা হয়। কি কিভাবে রেকর্ড করা হয় না, ডেট দেওয়া হয়, অ্যামাউন্ট দেওয়া হয়, কোন কোন পার্টি ইনক্লুড আছে, কে কাকে বিক্রি করছে, কে কিনছে, এই জিনিসপত্রগুলো সোর্স ডকুমেন্টে থাকে। ধারে কিনছে না ক্যাশে কিনছে, এই সব জিনিসগুলো কোথায় থাকে, সোর্স ডকুমেন্টে। সোর্স ডকুমেন্টের মধ্যে এই 6টা জিনিস 7টা জিনিস আছে। কি কি জিনিস, ক্যাশ মেমো, ইনভয়েস বা বিল, রিসিপ্ট, ডেবিট নোট, ক্রেডিট নোট, পে ইন স্লিপ, চেক, সবকটা কিন্তু নোট করতে থাকো, কারণ এইগুলো তোমাদের প্রত্যেকটা কিন্তু এমসিকিউর জন্য 100% কমন সাজেশন করতে পারে। এইগুলোই কিন্তু তোমাদের এমসিকিউতে আসবে। এমসিকিউতে যদি আসে এই সব জিনিসগুলো তোমাকে বেসিক জিনিসগুলো, বেসিক ফান্ডাগুলো তোমাদেরকে জিজ্ঞেস করবে। আগে চলে আসবো এই সোর্স ডকুমেন্টের মধ্যে ক্যাশ মেমো কি বলতে চাইছে। আশা করি এই সোর্স ডকুমেন্টের ব্যাপারটা বুঝতে পারছো, যেখানে সব রকম বিজনেস ট্রানজাকশন রেকর্ড করা হয়, যেখানে ক্যাশ ট্রানজাকশন হতে পারে, ক্রেডিট ট্রানজাকশন হতে পারে, হ্যাঁ আবার ক্যাশ কিছুটা ক্রেডিট এটাও হতে পারে। প্রত্যেকটা ডিটেলসে বুঝবো যে কোনটা কি ট্রানজাকশন বলা হয়। তাহলে প্রথম যে শব্দটা আমাদের মাথায় আসছে সেটা হচ্ছে ক্যাশ মেমো। এই ক্যাশ মেমো জিনিসটা দেখো কি, যখন কোনো সেলার কোনো জিনিস বিক্রি করবে ক্যাশে, তখন একটা কি দেবে, ক্যাশ মেমো দেবে, নট বিল। আমরা তখন বিল দেবো না। যখন কোনো জিনিস বিক্রি করবে কোনো সেলার, কোনো বিক্রেতা যখন কোনো জিনিস বিক্রি করবে, যখন কিনছে কেউ জিনিসটা, তাকে কি দেবে, ক্যাশ মেমো দেবে, তাকে কিন্তু বিল বা ইনভয়েস দেবে না। ভালো করে পড়ো, when a trader sells goods for cash he gives a cash memo. Details regarding the quantity, rate and total price is mentioned in the cash memo. ওই ক্যাশ মেমোর মধ্যে ডেট কবে নিচ্ছে, কোয়ান্টিটি কত দিচ্ছে, কি নিচ্ছে, সবকিছু ডিটেলস কিন্তু ক্যাশ মেমোতে দেওয়া থাকবে। শুধুমাত্র ক্যাশের ট্রানজাকশন হবে ক্যাশ মেমোতে। তাহলে তুমি যখন কোনো বই কিনতে যাবে, বাসুদত্ত মুখার্জির কোনো বই কিনতে যাবে অ্যাকাউন্টেন্সি, তুমি যখন তাকে ক্যাশ দেবে তখন তোমাকে সে একটা ক্যাশ মেমো দেবে, নট বিল। এটা মাথায় থাকবে তোমাদের সবার। আচ্ছা, এরপরে আসবো ইনভয়েস বা বিল। আমরা এই বিল শব্দটা ক্রমাগত ব্যবহার করতেই থাকি সব সময় সব জায়গাতে। বিল কথাটা অর্থটা ভালো করে বুঝে নিন। when a trader sells goods on credit, যখন কোনো বিক্রেতা কোনো জিনিস ধারে বিক্রি করে তখন তাকে বিল দেওয়া হয়। কি দেওয়া হয়, বিল দেওয়া হয়। when a trader sells goods on credit he prepares sales invoice, ও একটা বিল তৈরি করে। ওই বিলটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। ওই বিলটা তৈরি করে, ওখানে পার্টির নাম লেখা থাকে যে কাকে বিক্রি করছি, কারণ তাকে পরে খুঁজে নাও পেতে পারো, লাপাতা হয়ে যেতে পারে, একদম নিরুদ্দেশ হয়ে যেতে পারে। তাই তার নামটা লিখে রাখবো, ফোন নাম্বার লিখে রাখবো, অ্যাড্রেস লিখে রাখবো, কোয়ান্টিটি কত বিক্রি করছে সেটা লিখে রাখবো, কি জিনিস বিক্রি করছি কত সেটা লিখে রাখবো, প্রাইস কত সেটাও লিখে রাখবো, সবকিছু লিখে রাখবো, টোটাল অ্যামাউন্ট লিখে রাখবো। তার সাথে সাথে যে অরিজিনাল কপিটা আছে, যে অরিজিনাল কপিটা একটা ব্লু প্রিন্ট হয়, দেখবে যখন কাগজে লেখে একটা অরিজিনাল থাকে, একটা ব্লু প্রিন্ট বের করে নিচে অরিজিনাল কপিটা থাকবে পারচেসার মানে যে কিনছে তার কাছে থাকবে, আর ডুপ্লিকেট কপিটা থাকবে সেলারের হাতে। আরে ওয়ান্ডারফুল, দারুণ মাখন দাদা, বিশ্বাস করো এই সব জিনিস তোমরা যদি বুঝতে পেরে যাও, তোমাদের কাছে এমসিকিউ ঝট ফটাফট টট একদম দেবে। বুঝবো রিসিপ্ট কথার অর্থ কি। আমরা সবসময় বলি এই রিসিপ্টের টাকাটা দে তো, রিসিপ্টের বিলটা দে তো, এই রিসিপ্ট দিতে ওকে, এটা শুনেছি সব ক্ষেত্রেই, কিন্তু এটা মানেটা কি? এটা মানে হচ্ছে when a trader receive cash from customer, যখন কোনো ব্যবসাদার
ক্যাশ পাচ্ছে কাস্টমারের কাছে, তখন তাকে একটা রিসিপ্ট বিল দিচ্ছে, রিসিপ্ট কপি দিচ্ছে। এখানে কি লেখা আছে? ডেট লেখা আছে, অ্যামাউন্ট লেখা আছে, আর কাস্টমারের নাম লেখা আছে। এইটাকে বলা হয় রিসিপ্ট কপি। হ্যাঁ, যেখানে তোমার ক্যাশের যে ট্রানজেকশনটা হয়েছে, কাস্টমার তোমাকে ক্যাশ দিয়েছে, ওটা লিখে রেখেছো, ওটা কোথায় লিখবে? না রিসিপ্ট কপিতে লিখবে। অরিজিনাল কপিটা কার কাছে থাকবে? না কাস্টমারের কাছে দেবে তুমি, আর ডুপ্লিকেট কপিটা তোমার ওনারের কাছে থাকবে। দেখবে একটা ব্লু প্রিন্ট থাকে নিচের মধ্যে, ওটা সাইন করে দেয়, তোমাকে অরিজিনালটা দিয়ে দেয়, ডুপ্লিকেটটা তোমার নিজের কাছে রেখে দেয়। কারণ পৃথিবীর এখন ধোকাধারী ব্যবসা চলছে, অনেকেই ধোকা দিয়ে অনেক কিছু করে ফেলে, বড়লোক হয়ে যায়, কিন্তু এই ধোকাধারী ব্যবসা কিন্তু চলে না, চলতে পারে না। মনে রেখো একটা জিনিস, যারা এক রাতে বড়লোক হয়েছে তারা এক রাতে নেমেও গেছে। এক্সাম্পল বলো, এক্সাম্পল রানু মন্ডল, বলো এক্সাম্পল ভুবন বাদ্যকর। আরে ওই যে বাচ্চা ছেলেটা গান করে, ওই যে গান করতো, একদিনের সিঙ্গার একদিনে নেমে যাবে, একদিনের বিজনেসম্যান একদিনে নেমে যাবে। বিজনেসম্যান, সিঙ্গার, যে কোনো ফিল্ডের যদি বড় সাকসেসফুল পারসন হতে চাও, বস তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক যদি না করতে পারো, তার সঙ্গে যদি কনসিস্টেন্সি না থাকে তোমার কাজের মধ্যে, তুমি উঠে গেলেও আবার নেমে যাবে। শাহরুখ খানের একটা ডায়লগ খুব মনে পড়ে। শাহরুখ খান বলছে, ইন্টারভিউতে বলছে যে আমি সাকসেসফুল শুধুমাত্র একটা কারণেই, যে আমি সাকসেসফুল হওয়ার পরেও আমি হার্ড ওয়ার্ক করতে পছন্দ করি। আমি সাকসেসফুল হয়ে গেলাম, তারপরে হার্ড ওয়ার্ক করছি না, আমি কিন্তু আবার উপর থেকে নিচে নেমে যাব। ইট ইজ ভেরি ইজি টু গেট সাকসেসফুল, বাট ইট ইজ ভেরি টাফ টু মেনটেন দ্য সাকসেস। তাহলে খুব কঠিন সেই সাকসেসটাকে মেনটেন করা। তাই প্রচন্ড পরিমাণে পরিশ্রম করতে হবে, কনসিস্টেন্সি নিয়ে থাকতে হবে। যেই কাজটাই করছি, হয় পড়াশোনা নয়, খেলাধুলা নয়, গল্প লেখা নয়, গান শোনা নয়, কবিতা লেখা, যে ফিল্ডে আছো তুমি কেন, তুমি সেই ফিল্ডে প্রো হও। প্রো হতে গেলে কি করতে হবে? হার্ড ওয়ার্কিং ক্যাপাসিটি থাকতে হবে, মেন্টাল স্ট্যামিনা, মেন্টাল স্টেডিনেস থাকতে হবে। চলো এবার দেখে নিই পে ইন স্লিপ। এই যে পে ইন স্লিপটা কি জিনিস? না ডিপোজিটের স্লিপ। আমরা কাকুকে বলি ব্যাংকে, কাকুকে, কাকু আর ওইখান থেকে বলতে পারবো না। যখন আমরা ব্যাংকে যাব, তখন ব্যাংকের যে অফিসার থাকবে তাদেরকে যদি কাকু বলি, তারা বুকে চাকু মেরে দেবে। তাই তাদেরকে ভুল করে কাকু বলবে না, তাদেরকে বলবে যে স্যার, স্যার একটা ডিপোজিটের ফর্ম হবে প্লিজ। তো তোমাকে যদি তখন বলো ডিপোজিটের ফর্ম, তাহলে তুমি একটা নর্মাল পার্সনের মতো ট্রিট করবে সে। তুমি যখন তাকে বলবে স্যার একটা পে ইন স্লিপ হবে, পে ইন স্লিপ কথার অর্থ হলো একদম অথেন্টিক ওয়ার্ড, যে ডিপোজিটের স্লিপের নাম। This is the form available from a bank and it is used to deposit money in the bank. এই ফর্মটা ফিল আপ করে কিন্তু তুমি ডিপোজিট করতে পারবে। আচ্ছা, এই যে ডিপোজিটের যে ফর্মটা হয়, এরকম হয় দেখতে। Each pay slip has a counterfoil which is returned to the depositor duly stamped and signed by the cashier of the bank. দেখবে পে স্লিপের, এই যেটা ধরো পে স্লিপ, এটা আমি ধরছি পে ইন স্লিপ। এই পে ইন স্লিপের দুটো ভাগ হয়, 25%, 75%। এই 25%, 75%টা কি? না 25%-এর মধ্যে যা লেখা আছে, 75%-এর মধ্যে কিন্তু তাই লেখা আছে। একটা কাগজ, একটা পার্ট ওরা নাই, একটা পার্ট তোমাদেরকে দেয়। এই যে 25% পার্টটা অ্যাকাউন্ট হোল্ডার, যে ব্যাংকে টাকা জমা দিতে এসছে তাকে দিয়ে দেবে 25% পার্টটা। ছিঁড়ে দিয়ে দিলে দেখবে এরকম করে ট্যাপ ট্যাপ করে স্ট্যাম্প মারে, 25%টা কি করে অ্যাকাউন্ট হোল্ডারকে দিয়ে দেয়, আর এই 75%টা নিজের ব্যাংকের নিজেদের কাছে রাখে এভিডেন্সের জন্য, যে তুমি টাকা ব্যাংকে জমা দিতে এসেছিলে। আর তোমার কাছে একটা এভিডেন্স এইটা, যে আমি সত্যিই ব্যাংকে টাকা জমা দিতে এসেছিলাম, দেখে নাও আমার পে স্লিপে। আচ্ছা, এরপর আছে চেক। চেকটা তো তোমরা সবাই জানো। চেকটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তুমি কাউকে পেমেন্ট করছো, লিখে দে এরকম একটা ব্যাপার, তোর নামটা কি, তোর নামটা কি। আমরা সবসময় একটা ছোটবেলায় আর কি মারতাম, এই তোর নামটা কি, আমরা চেক লিখে দিচ্ছি, এটা তোর নাম, আচ্ছা কত টাকা চাই, লিখে রে। এটা যে যখন আমাদের সত্যিকারে আসবে জীবনে, তখন ওটাকে চেকই বলে। চেক ইজ এন অর্ডার ইন আ রিটেন রাইটিং ডাউন আপন এ ব্যাংক টু পে স্পেসিফাইড সাম। একটা অ্যামাউন্ট বলে দেবে যে এটা দিতে হবে, পেমেন্ট করতে হবে, আমি সাইন করবো, আমি বলে দেবো যে এই অ্যামাউন্ট, ব্যাংক ওকে দিয়ে দাও, ব্যাংক ওকে দিয়ে দেবে। টু দ্য পারসন নেম ইট। ওদের কাছে একটা এভিডেন্স থাকবে, সাইন করতে হবে আমাকে 2-3 জায়গায়, অনেক ঝামেলা আছে। তাহলে দেখে নাও তোমরা চেক বুকটা কেমন হয়, আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। পে ইন স্লিপটা তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে আসবো দুটো জিনিসে, যেটা হচ্ছে ডেবিট নোট আর ক্রেডিট নোট। এটাতে কিন্তু স্টুডেন্টরা মোস্ট কনফিউজ হয়ে যায়, তারা একদম মাইন্ডটাকে হেফাজত করে নেয়, তারা কিন্তু করতে পারে না, বুঝতেও পারে না এই ডেবিট নোট আর ক্রেডিট নোটটাকে। চলো আমরা কিন্তু বুঝে নিই ডেবিট নোট ক্রেডিট নোট কি। খুব কনফিউজ হয়, তার জন্য এইটা করেছি। এই যে এই সাইনটা দেখে তোমাদের মনের মধ্যে একটা গান বাজছে, আমি খুব ভালো করে জানি, বাত্তবতী বাত্তবতী বাত্তবতী। যাই হোক, ব্যাপারটা একটু মজার ছলে ডালে না, পড়াশোনাটা ঠিক ভালো লাগে না, একদম ক্যাজুয়াল লাগে, তাই না? তাই একটু মজার ছল হোক। এই যে এই অ্যারো করে হার্টের সাইনটা আমরা খুব করতাম 9, 10, 11-এ, ও দারুণ লাগতো না? এবার দেখো
সাপ্লায়ার সেলারকে জিনিস দেয়, সেলার কাস্টমারকে দেয়, এইটুকু বোঝো। সাপ্লায়ার সেলারকে দেয়, সেলার কাস্টমারকে দেয়। ডেবিটটা কি? ডেবিট নোটটা কি? ধরো সেলারের কোনো জিনিস পছন্দ হলো না, সেলার কি করলো, সাপ্লায়ারকে রিটার্ন করে দিল। সেলার কিন্তু কাস্টমারকে দিল না, সেলার দেখলো যে না বাবা এটা কাস্টমারের চয়েস হবে না, সেলার কি করলো, সাপ্লায়ারকে ফেরত দিয়ে দিল। তার মানে সেলার কি করছে এখানে, পারচেস রিটার্ন করছে। পারচেস রিটার্ন কাকে করছে না, সাপ্লায়ারকে পারচেস রিটার্ন করছে। যখন পারচেস রিটার্ন করবে তখন তাকে বলবে ডেবিট নোট। কি বলেছে, when we return goods to the supplier we prepare a debit note and send it to the supplier with the return goods। রিটার্ন গুডস এর সঙ্গে একটা কাগজ দেবে, সেটা হচ্ছে ডেবিট নোট। কি দেবে, না ডেবিট নোট। ভেরি গুড। এটা কি বলে, এটাকে বলা হয় পারচেস রিটার্ন। যখন করবে তখন ডেবিট নোট দেবে। কাকে, সেলারের কোনো জিনিস পছন্দ হলো না, সাপ্লায়ার দিয়েছিল যে ভাই এটা বিক্রি করো বাজারে, দেখো কেমন চলছে। সেলার বলছে না দাদা এইসব বাজারে চলবে না, এইসব আউটডেটেড মাল, এগুলো চলবে না। ওকে গুলো সাপ্লায়ারকে আবার ফেরত দিয়ে দিল। তখন আমি কি দেবো, ডেবিট নোট দেবো। আচ্ছা, কাস্টমারের জিনিস পছন্দ হয়নি, কাস্টমারের কোনো ধরো মেয়েকে জিনিসপত্র বিক্রি করতে গেছে, কোনো কুর্তি বা মেয়েকে কোনো জামা প্যান্ট বিক্রি করতে গেছে। মেয়েদের জানো তো এরকম একটা দোকানে গেলে হয় না, তো 10-12টা দোকান যেতে হয়। এইটা না না না, এইটাই আমার মেয়ে অনেক স্টুডেন্ট আছে, সরি রাগ করো না, কিন্তু এটাই হয় অনেক ক্ষেত্রে যে এইটা না না, এই কালারটা না কেমন, এই আলোতে এটা সুন্দর লাগছে, কিন্তু জানেন তো ঘরে গিয়ে যখন পড়লাম না এই কালারটা কেমন ম্যাট ম্যাটে ক্যাটকেটে হটপটে এরকম হচ্ছে। তো কাস্টমারের অনেক সময় ঘরে গিয়ে জিনিস পছন্দ হয় না, ফেরত দিতে যায়। তখন যখন সেলারকে ফেরত দিচ্ছে জিনিসটাকে, তখন সেটাকে বলবো সেলস রিটার্ন। কি বলবো, সেলস রিটার্ন। সেলস রিটার্ন। কাস্টমার যখন জিনিস কোনো ফেরত দেবে সেলারকে, তখন বলবো সেলস রিটার্ন। তখনই করা হবে ক্রেডিট নোট। সেলস রিটার্নের সময় করা হবে ক্রেডিট নোট। when goods are received back from the customer, কাস্টমার যখন বিক্রি জিনিসটাকে আবার ফেরত দিয়ে দিচ্ছে কাকে, সেলারকে, তখন ক্রেডিট নোট পাঠানো হবে তাকে। নাও একটা ক্রেডিট নোট নিয়ে নাও। বুঝতে পারলাম? তাহলে ডেবিট নোট আর ক্রেডিট নোটটা কিন্তু কোনোদিন ভুলবে না, আর এই গানটা কোনোদিন ভুলবে না। বাত্তো বাত্তি। চলো এরপর আসবে ভাউচার। ভাউচারটা কি, ভাউচার কত রকমের হয় সবকিছু জেনে নেবো। এই যে ভাউচার চ্যাপ্টারটার নাম ভাউচার, স্যার ভাউচারটাই ধরছেন না, এইবার ধরে নিলাম ভাউচার। দেখো সোর্স ডকুমেন্ট না হলে ভাউচার হবে না। কোনটা পে ইন স্লিপ, কোনটা চেক দিয়েছে, কোনটা ডেবিট নোট, কোনটা ক্রেডিট নোট, সবগুলো এক জায়গায় নিয়ে এসে আমরা করবো ভাউচার। কি করব, ভাউচার। এইটা একটা ডকুমেন্টারি এভিডেন্স। এটা কিন্তু বারবার করে মনে রাখবে, একটা এমসিকিউ কিন্তু চলে আসতে পারে। এটা একটা ডকুমেন্টারি এভিডেন্স থাকছে, যেখানে প্রত্যেকটা বিজনেস ট্রানজাকশন রেকর্ড করা হবে, প্রত্যেকটা সেপারেট ভাউচার তৈরি করা হবে। কি ভাউচারের মধ্যে থাকবে না, কোনটা ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে। সেপারেট ভাউচার ইজ প্রিপেয়ার্ড ফর ইচ ট্রানজাকশন and it specifies the amount to be debited or credited। কোনটা ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে, কিন্তু ভাউচারে মেনশন থাকবে। ওয়াহ বেটে ওয়াহ। এবার ভাউচারের কটা ভাগ আছে, ক্যাশ ভাউচার, নন ক্যাশ ভাউচার। ক্যাশ ভাউচার, হোয়াট ইজ দ্য ক্যাশ ভাউচার? ক্যাশ ভাউচারের মধ্যে দুটো জিনিস থাকবে, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। ক্যাশ ভাউচার মানে সবকিছু ট্রানজাকশন ক্যাশে হবে। ডেবিট ভাউচার, তোমরা নমিনাল অ্যাকাউন্ট একটা ফর্মুলা জানো তো, যে অল এক্সপেন্সেস এন্ড লসেস আর ডেবিট, অল ইনকাম এন্ড গেইনস আর ক্রেডিট। ব্যাস এইটুকু মনে রাখবে, তাহলে বুঝতে পেরে যাবে। আর কনফিউজ হবে না ডেবিট নোট আর ডেবিট ভাউচারের মধ্যে। ডেবিট নোটটা কিন্তু ওই হাট বাত্তি ওইটা, আর এই ভাউচারটা হচ্ছে যত রকমের ক্যাশ পেমেন্ট হবে, যেরকম পারচেস এ BMW কার, পারচেস এ অ্যাপেল ফোন, যত রকমের তুমি পেমেন্ট করছো তাকে বলবো ডেবিট ভাউচার। তখন তুমি কি পাবে, ডেবিট ভাউচারের একটা কাগজ পাবে। যত রকমের রিসিভ করবে, যত রকমের টাকা পাবে কারো কাছে পেলে, সেল এ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, সেল এ ফার্নিচার, সেল এ টেবিল ফ্যান, সেল এ অ্যাপেল ফোন, সেল এ ব্ল্যাকবোর্ড, হোয়াইট বোর্ড, যা বিক্রি করছো যে ক্যাশটা পাচ্ছ, তখন তুমি পাবে ক্রেডিট ভাউচার। ভেরি গুড। এবার তুমি বলবে যে দাদা নন ক্যাশ ভাউচারটা কি জিনিস? নন ক্যাশ ভাউচার বা ট্রান্সফার ভাউচার, নন ক্যাশ মানে কথাটা কি বলতো? নন ক্যাশ কথাটা হলো যখন এখানে ক্যাশ ট্রানজাকশন হবে না। কি ট্রানজাকশন হবে না, ধারে। ধার মানে কি, ক্রেডিট। এই দেখো ডেবিট ক্রেডিট, আর এই ক্রেডিটের মধ্যে কনফিউজ হও না। এই ক্রেডিট মানে হচ্ছে ধার, ঠিক আছে, বাকি আছে। এই যে বাকি জিনিসটা বাকি আছে, বাজারে ধার আছে, দেনা আছে, এটা হচ্ছে ক্রেডিট। নন ক্যাশ ভাউচার মানে যেখানে ক্যাশের কোনো আয়ও নেই, ব্যয়ও নেই, সব আছে ক্রেডিটে। যখন ক্রেডিটে আয় ব্যয় থাকবে তখন ওটাকে নন ক্যাশ ভাউচার বা ট্রান্সফার ভাউচার বলবো। আর একটা কথা আছে, ওটা হচ্ছে কম্পাউন্ড ভাউচার। কি ভাউচার?
না কম্পাউন্ড ভাউচার? ওটা জেনে নাও, তোমাদের নেই সিবিএসইটা, যেটাও বলে দিচ্ছি। কম্পাউন্ড ভাউচার হচ্ছে এমন একটা জিনিস যেখানে মাল্টিপল ডেবিট হতে পারে। মানে ধরো আমরা যেরকম করি না ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, জার্নালে করি, এরকম হতে পারে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, ল্যান্ড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখো এখানে দুটো অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, একটা অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে। কম্পাউন্ড ভাউচার এটাকেই বলছে যেখানে দুটো মাল্টিপল ডেবিট হতে পারে, মাল্টিপল ক্রেডিট হতে পারে। মাল্টিপল যখন ডেবিট হবে তখন একটাই ক্রেডিট হবে, যখন মাল্টিপল ক্রেডিট হবে তখন একটাই ডেবিট হবে। দেখো দুটো ডেবিট আছে, একটাই ক্রেডিট, অনেকগুলো ক্রেডিট আছে, একটাই ডেবিট। মানে যখন কম্পাউন্ড ভাউচার মানে হচ্ছে এটা, যেটা ডেবিটটা বেশি থাকবে তখন ক্রেডিট একটাই থাকবে, যখন ক্রেডিট অনেকগুলো থাকবে তখন ডেবিট একটাই থাকবে, ব্যাস। এইটা হচ্ছে কম্পাউন্ড ভাউচারের ব্যাপার। আর এইটা হচ্ছে প্রপার ভাউচারের যে ব্যাপারটা আছে এটাই। সোর্স ডকুমেন্ট আগে হবে, আগে বুঝতে হবে যেটা আমি ব্যাংক থেকে পে স্লিপ পাচ্ছি, এটা চেক বুক না, এটা আমি ডেবিট নোট না ক্রেডিট নোট না, আমার হচ্ছে ক্যাশ মেমো না রিসিপ্ট না বিল। তারপরে আসবে ভাউচারে, বুঝবো ডেবিট ক্রেডিট কোনটা, তারপরে নিয়ে আসবো জার্নালে ডেট পার্টিকুলার্স এলএফ অ্যামাউন্ট সুন্দর করে ছক করে ঢক টেনে একদম দারুণ ভাবে করব। ঠিক আছে, তো চলো নমস্কার। আজকের ভিডিওটা এইটুকু। ক্লাস 11 এর জন্য তোমরা প্রিপেয়ার হও। আর কিছুদিন পর কিন্তু তোমাদের পরীক্ষা, যত সম্ভবত 13 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। আর আমি জানি তোমরা আমার সাথে থাকলে আমিও তোমাদের সাথে থাকবো। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।